হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমরা রোমান্টিক এবং ফ্যান্টাসি ড্রামা দেখতে দেখতে বোরিং হয়ে গিয়েছি, তাই আজ আমি তোমাদের জন্য খুবই অসাধারণ একটা ড্রামা নিয়ে এসেছি। ড্রামাটা হাই স্কুলের একটা ছেলেকে নিয়ে। একটা ছেলে নতুন হাই স্কুলে ভর্তি হয়, তবে তার পেছনে লেগে যায় স্কুলের সমস্ত বুলিরা। তাকে অনেক সহজ সরল মনে করে যে যার মতো পিটাইতে থাকে। তবে একদিন সেই ছেলেটা বদলা নিতে শুরু করে এবং সে পুরোটাই সাইকো হয়ে যায়। সে কেন এমন সাইকো হয়ে যায় এবং কিভাবে সে সবার থেকে বদলা নেয়, চলো আমরা ভিডিওতে দেখে ফেলি। হয়তো ডিয়ার তোমরা কিছু জনে এই ড্রামাটি অন্য চ্যানেলে দেখে ফেলেছো, তবে আবারও দেখো, কথা দিচ্ছি এক্সট্রা মজা পাবে। ড্রামার শুরুতে আমরা আমাদের মেল লিডকে দেখি, তার নাম ইয়ান। আর সে ট্রান্সফার হয়ে নতুন স্কুলে ভর্তি হতে এসেছে, তার সাথে তার বাবাও এসেছে। ইয়ানের বাবা টিচারকে বলে, আমার ছেলে বহুবার স্কুলে টপ রেজাল্ট করেছে এবং অলিম্পিকে অনেকবার গোল্ড মেডেল জিতেছে। এরপর টিচার ইয়ানকে তার ক্লাসে নিয়ে যায় এবং সবার সামনে তার পরিচয় দিতে বলে। ইয়ান শুধুমাত্র তার নাম বলে, আর কিছুই বলে না। এরপর সে সবার পিছনে একটা খালি বেঞ্চে গিয়ে বসে পড়ে। তার দিকে দুই বুলি করা স্টুডেন্ট ঘুরে ঘুরে দেখতে থাকে। টিচার কিছু কোশ্চেন পেপার দিয়ে বাইরে চলে যায়। ইয়ান কানে হেডফোন লাগিয়ে কোশ্চেনগুলো সলভ করতে থাকে। এরপর স্কুল শেষ হলে সে একাডেমিতে যায় এবং ওখানে রাতভর সমস্ত ক্লাস কমপ্লিট করে বাসায় চলে আসে। তার মা এখনো ঘুমায়নি। তার মায়ের অবস্থা দেখে মনে হচ্ছিল তার মায়ের শরীর তেমন একটা ভালো না। ইয়ান তার মায়ের সাথে কথা বলে রুমের ভেতর চলে যায়। তখনই সে তার বাবার আসার আওয়াজ শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে থাকে। বাবা এসে বলে, আজকে কত পেজ কমপ্লিট করেছো? ইয়ান বলে 178 পেজ। এরপর ইয়ান একটা কোশ্চেন সলভ করতে পারছিল না, তখন তার বাবা তাকে বারবার মাথায় আঘাত করে আর বলে ঠিক মতো ফোকাস করো। এটাতে ইয়ানের রাগ তো হয়, তবে সে তার বাবাকে সরি বলে সলভ করে নেয়। আসলে ইয়ানের বাবা খুবই টক্সিক একটা লোক ছিল, এই জন্য ইয়ান খুবই ভয় থাকতো। রাত্রে সে নিজেই নিজের গলা চেপে জীবন নেওয়ার চেষ্টা করতে থাকে। এটা সে কেন করছে একটু পরই আমরা জানতে পারবো। পরের দিন সে স্কুলে যায়। ক্লাসে যাওয়ার সময় দেখে কিছু বুলিরা মিলে একটা জুনিয়র ছেলেকে প্রচুর মারধর করছে। ইয়ান ওসব কিছু ইগনোর করে পিছনের বেঞ্চে গিয়ে বসে পড়ে, তবে তার প্রচন্ড রাগ হচ্ছিল। বুলিদের দেখে ইয়ানের বাবার কথা মনে পড়তে থাকে। তখনই একটা বুলি ইয়ানের পাশ দিয়ে যাওয়ার সময় তার অডিও ডিভাইসটা নিচে ফেলে দেয়। ওদিকে রং নামের সাদা চুলের ছেলেটা এখনো জুনিয়র ছেলেটিকে খারাপভাবে মারছিল। এটা দেখে ইয়ানের আরো রাগ ওঠে এবং সে রঙের নাম ধরে চিল্লানি দেয়। প্রথমবার রঙের নাম ধরে কেউ চিল্লিয়েছে, তাও আবার পুরো ক্লাসের সামনে। এটাতে রঙের ইগো হট হয়ে যায় এবং ইয়ানকে জোরে একটা লাথি মেরে ফেলে দেয়। ইয়ান পড়ে যাওয়ার পর রং ইয়ানকে জোরে জোরে লাথি মারতে থাকে। তখনই ভাগ্যক্রমে ক্লাসের টিচার চলে আসে, এজন্য বদমাইশ রং ইয়ানকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর স্কুল শেষ হওয়ার পর ইয়ান যখন স্কুল থেকে বের হয়, তখনই রং আবারও তাকে ডেকে একটা সাইডে নিয়ে যায়। ইয়ান তাকে সরি বলে ক্লাসের ভিতর জোর গলায় তার নাম ধরে ডাকার জন্য। রং বলে, এমন ভাব মারলে তোর খবর আছে, এখন থেকে আমি তোকে যেটা বলবো তুই সেটা করবি। এবং ইয়ানের ফোনে তার নাম্বার সেভ করে দিয়ে বলে, আমি মেসেজ করার সাথে সাথে রিপ্লাই করবি। আর ইয়ানের পার্সে যে টাকাগুলো ছিল সেটাও বদমাইশ রং নিয়ে নেয়। বলে, একটু পর আমি মেসেজ করবো, রিপ্লাই করিস। ইয়ান বলে, একাডেমিতে আমার এখন ক্লাস আছে। এটা শুনতে রং তাকে জোরে একটা থাপ্পড় মারে। ইয়ান রেগে তার দিকে তাকিয়ে থাকে। রং তাকে যেতে বলে এখান থেকে চলে যাচ্ছিল, আর তার বন্ধুদের বলছিল ইয়ান ভয়তে প্যান্ট ভিজাই ফেলেছে। তার বন্ধুরা বলে, ইয়ান যেভাবে রেগে তোমার দিকে তাকিয়েছিল, ওকে দেখে মনে হচ্ছিল না ও তোমাকে ভয় পায়। রাত্রে ওই বদমাইশ রং ইয়ানকে মেসেজ করে, তবে ইয়ান কোনো রিপ্লাই করে না। পরের দিন স্কুলে যাওয়ার সময়ও রং তাকে মেসেজ করে, তবে ইয়ান কোনো রিপ্লাই করে না। এরপর সে ক্লাসে গিয়ে তার সিটে বসে পড়ে। তখনই বদমাইশ রং পিছন থেকে এসে তার মাথায় খোঁচা মেরে বলে, আমার মেসেজে রিপ্লাই করিসনি কেন? ইয়ান তাকে সরি বলে। রং তাকে ধমক দিয়ে তার অডিও ডিভাইসটা নিয়ে নেয়। ইয়ান বলে, ওটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাকে ফিরিয়ে দে। এটা শুনে রং তাকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। ইয়ান তখনই উঠে দাঁড়ায় আর বলে, আমার অডিও ডিভাইসটা ফিরিয়ে দে। এটা শুনে রং তার অডিও ডিভাইসটা নিচে ফেলে দেয় এবং তার বাবার মতো বারবার মাথায় খোঁচা মেরে বলে, তুই আমার কি ছিড়বি বল। ইয়ানের তো রাগ মাথায় উঠে যায় এবং সে কষে রংকে এক লাথি মেরে দূরে ফেলে দেয়। এটা দেখে ক্লাসের সবাই একদম অবাক হয়ে যায়। তখন ক্লাসের ভিতর একটা ছেলে ঘুমাচ্ছিল, এসবে তার ঘুম ভেঙে যায়। তার নাম ইয়ঙ্গ।
ইয়ঙ্গু এবং সে আমাদের এই ড্রামার সেকেন্ড হিরো। রং পুনরায় উঠে ইয়ানকে একটা ফ্লাইং কিক মেরে দেয় এবং বলে আজ তোকে মেরেই ফেলবো। তবে ইয়ানের মাথায় প্রচণ্ড রাগ ছিল, এজন্য সে ফুল এনার্জি মুডে উঠে আসে। দুজন একে অপরকে বরাবর ঘুষি মারতে থাকে। তবে আমাদের হিরোর ঘুষি বেশি পাওয়ারফুল ছিল, ইভেন সে রংকে উপরে তুলে আছাড় মারতে থাকে। এরপর রংকে নিচে ফেলে তার গলা চেপে তার দম আটকে ফেলে। তখনই রঙের পার্টনাররা তাকে ছাড়াতে আসে। ইয়ঙ্গু তাদের আটকে বলে আমি রেফারি, আমি না বলা পর্যন্ত কেউ ওদের ধারেও যাবে না। একটু পর ইয়ান তার গলা ছেড়ে দেয় এবং তার অডিও ডিভাইসটা নিয়ে তার সিটে যাচ্ছিল। এই সুযোগে রং পিছন থেকে উঠে চেয়ার তুলে তার মাথায় মারতে যায়, তবে ইয়ান তাকে এক লাথি মেরে সেন্সলেস করে দেয়। এটা দেখে সবাই তো আরো বেশি চমকে যায়। এরপর ইয়ান তার সিটে গিয়ে বসে পড়তে থাকে। স্কুল ছুটি হওয়ার পর ইয়ঙ্গু তার কাছে আসে এবং তার ফাইটের স্কিলের প্রশংসা করে আর বলে কালকে আবার ফাইট করার জন্য প্রস্তুত থেকো। ইয়ান বলে আমার আর ফাইট করার ইচ্ছা নেই। ইয়ঙ্গু বলে তবে তো তোমাকে ফাইট করতে হবে, কারণ রং কালকে তার বন্ধুদেরও ডেকে নিয়ে আসবে তোমাকে মারার জন্য। ইয়ান বলে আমার মারামারি করার ইচ্ছা নেই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। একাডেমিতে যাওয়ার সময় দেখি আজ ইয়ান রংকে ধুলাই করতে পেরে খুবই খুশি। এরপর সে একাডেমির ক্লাস শেষ করে বাড়িতে পৌঁছে যায়। যখন সে রুমে যায় তখন সে হ্যালুসিনেশনে তার বড় ভাইকে দেখে যে এখন এই দুনিয়াতে নেই। তার বড় ভাই মারা যাওয়ার আগে তাকে অডিও ডিভাইসটা দিয়েছিল, এজন্য সে ওটার প্রতি এতটা পজিটিভ। যখন ইয়ানের বাবা তার প্রোগ্রেস চেক করতে আসে তখন ইয়ান তাড়াতাড়ি পড়তে বসে যায়। পরের দিন ক্লাসে যাওয়ার সময় রং এসে তাকে ধমকি দিয়ে বলে আজ রেডি থাকিস, আজকে তোকে উপরে পৌঁছে দেওয়া হবে। ইয়ান তাকে কালকের জন্য সরি বলে আমার ফাইট করার আর কোনো ইচ্ছা নেই। তখনই ইয়ঙ্গু এসে বলে তোমাকে তো ফাইট করতে হবে, কারণ রং তার বন্ধু জুনকে নিয়ে আসবে, সে অনেক ভালো একটা বক্সার। জুনকে হারাতে গেলে তোমার আমার কাছ থেকে প্র্যাকটিস করা উচিত। ইয়ান বলে আমি আর এসব ফাইটের ভিতরে যেতে চাই না। এরপর সে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে রং তার বন্ধু জুনকে নিয়ে আসে। জুন এসেই আমাদের হিরো ইয়ানকে লাথি মেরে ফেলে দেয় আর বলে তুই আমাকে চিনোস। এখানে ইয়ঙ্গু চলে আসে এবং অন্য স্টুডেন্টদের ওয়াশরুম থেকে বের করে দেয় এবং ইয়ানকেও চলে যেতে বলে। জুন বলে তুইও কি মার খেতে চাস নাকি? তখন ইয়ঙ্গু বলে আচ্ছা তোমরা তাহলে ফাইট করো, আমি রেফারির দায়িত্ব পালন করি। ইয়ান উঠে বলে আমি রংকে সরি বলে দিয়েছি, আমি আর ফাইটে যেতে চাই না। জুন তখনই ইয়ানের মুখে একটা ঘুষি মেরে দেয়। ইয়ানের খুবই রাগ ওঠে আর সে ফাইটের জন্য রেডি হয়। তখনই ওখানে টিচার চলে আসে এবং জুনকে বাদে সবাইকে বের করে দেয়। এরপর টিচার জুনকে খুবই থ্রেট দেয়, এটাতে ইয়ানের উপর জুনের আরো বেশি রাগ উঠতে থাকে। ওদিকে ক্লাসের ভিতর ইয়ঙ্গু ইয়ানকে বলে তুই জুনকে মারার জন্য রেডি হয়েছিলে, আমি দেখেছিলাম। ইয়ান বলে বাদ দে, আমি এসব ফাইটে জড়াতে চাই না। ক্লাস শেষে ইয়ান বাইরে গিয়েছিল, যখন সে ভেতরে আসে তখন দেখে তার ব্যাগের ভিতর ওই অডিও ডিভাইসটা নাই। ওই সময় রং তাকে কল করে আর বলে অডিও ডিভাইসটা আমার কাছে আছে, এখানে এসে নিয়ে যা। ইয়ান ওটা নিতে যাচ্ছিল, ইয়ঙ্গু তার পিছু পিছু যায় আর বলে ফাইটের জন্য প্রস্তুতি নিয়ে যেও, ওরা কিন্তু মারার জন্য ফাঁদ পেতেছে। একটু পর ইয়ান তাদের আস্তানায় পৌঁছে যায়, তার সাথে ইয়ঙ্গুও ছিল। রং উপরে বসেছিল, বলে এখানে এসে নিয়ে যা। ইয়ান উপরে যেতে গেলে রঙের বন্ধু জুন চলে আসে আর বলে ওটা নিতে গেলে আমাকে ফাইটে হারাতে হবে। এরপর দুজনের ভিতর ফাইট শুরু হয়ে যায়। তবে জুন ছিল একটা ট্রেনার বক্সার, এজন্য সহজেই ইয়ানের সমস্ত অ্যাটাক রুখে দেয়। এরপর জুন ইয়ানের মুখে বারবার ঘুষি মেরে নাক গাল ফাটিয়ে দেয় এবং বেহুশ করে নিচে ফেলে দেয়। ইয়ানের হুশ ফিরলে সে পুনরায় উঠে দাঁড়ায় ফাইট করার জন্য। পুনরায় তাদের ভিতর ফাইট শুরু হয়। ইয়ন জুনের ফাইটিং পজিশন বুঝে যায়। এরপর সে জোরে একটা ঘুষি মেরে জুনের নাক ফাটিয়ে দেয়। এটাতে জুন আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। তখন ইয়ান জুনকে নিয়ে সিঁড়ি থেকে নিচে লাফ দেয়। এই কারণে জুন অনেকটা আঘাত পায়। আমাদের হিরো জুনকে ইচ্ছামতো মুখে লাথি মেরে তার চেহারা বেঁকিয়ে দেয়। এটা দেখে রঙের ভয়ে তো প্যান্ট ভিজে যায়। তাড়াতাড়ি করে ইয়ানকে অডিও ডিভাইসটা দিয়ে ওখান থেকে ছুটে পালিয়ে যায়। ইয়ন তার কানে হেডফোন লাগিয়ে ওয়াশরুমে চলে আসে সবকিছু পরিষ্কার করতে। ইয়ঙ্গু বলে তোমার ফাইটিং স্কিল আগের থেকে বেটার হয়েছে, তবে এখনো বহুদূর যেতে হবে। এটা তো মাত্র শুরু হয়েছে, এরা তোমাকে সহজে ছাড়বে না। তখনই ইয়ানের বাবা মেসেজ করে তাকে তাড়াতাড়ি একাডেমিতে ক্লাস করতে যেতে বলে। ইয়ান ইয়ঙ্গুর কাছ থেকে তার ড্রেসটা চেঞ্জ করে নেয়, কারণ ইয়ানের ড্রেস ব্লাড লেগে খারাপ হয়ে গিয়েছিল। ইয়ঙ্গু ইয়ানকে একটা ক্রিম দেয় তার চেহারার দাগ লুকানোর জন্য।
এরপর ইয়ান একাডেমির ক্লাসে অ্যাটেন্ড করে। বাসায় গিয়ে সে আজ শান্তিমতো ঘুমাতে পারে। যখন তার মা তার কাছে আসে তখন বলে, তোর মুখে কিভাবে আঘাত লেগেছে? ইয়ান বলে, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম এজন্য। আজ ইয়ান তার বাবা মায়ের সাথে হেসে হেসে কথা বলে, তাকে দেখে অনেক হ্যাপি লাগছিল। ওদিকে ছাদের উপরে রং আর জুনের সিনিয়র বুলি বসকে দেখি, তাদের দুজনকে মারে আর বলে, তোরা ফার্স্ট ইয়ারের একটা ছেলের কাছ থেকে মার খেয়ে এসেছিস, আজ এখনই ওকে মেরে শিক্ষা দিয়ে আয়, না হয় তোদের দুজনকে উল্টা করে ঝোলাবো। স্কুল ছুটির পর ইয়ান আর ইয়ঙ্গু গল্প করতে করতে বাসায় যাচ্ছিল। ওই গলিতে জুন আর রং রেডি হয়ে দাঁড়িয়েছিল। ইয়ঙ্গু বলে, আজ সেকেন্ড ইয়ারের বুলিদের বস জুন আর রংকে ডেকেছিল, এর মানে হয়তো সেকেন্ড ইয়ারের বস তোমার সাথে ফাইট করতে পারে। ইয়ান এখনো বলে, আমি মারপিট করতে চাই না। তখনই বাইকে করে রং আর জুন একটা রড নিয়ে ইয়ানের মাথায় এসে বাড়ি মেরে ভেগে যায়। ইয়ান জায়গায় পড়ে যায়, তার কোনো হুঁশ ছিল না। ইয়ঙ্গু তার এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে তাকে হসপিটালে অ্যাডমিট করায়। একটু পর ইয়ানের বাবা মা হসপিটালে চলে আসে, তাদেরকে হসপিটাল থেকে কল করা হয়েছিল। বাবা বলে, তোর এমন অবস্থা কিভাবে হয়েছে? ইয়ঙ্গু মিথ্যা বাহানা বানিয়ে দেয়, বলে ইয়ান বাথরুমে পড়ে গিয়েছিল। এটা বলে সে বাইরে চলে যায়। ইয়ানের বাবা বলে, তোমার নিজের খেয়াল রাখা উচিত যাতে তোমার পড়াশোনার কোনো ক্ষতি না হয়। মানে আজব টক্সিক বাবা। তবে ইয়ানের মা ইয়ানকে অনেক কেয়ার করে, কারণ সে তার বড় ছেলেকে হারিয়েছে। মা যখন বাইরে বসেছিল তখন হসপিটালে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। এটা দেখে ইয়ানের মায়ের দম আটকে আসে, কারণ তার বড় ছেলে যেদিন নিজের জান নিয়েছিল সেদিন এমন সাইরেন বেজে উঠেছিল। যাই হোক, ইয়ান একটু সুস্থ হওয়ার পর তার বাবা মা তাকে বাসায় নিয়ে যায়। এদিকে ইয়ঙ্গুকে দেখি সে পুনরায় হসপিটালে আসে। ইয়ঙ্গুর এক বন্ধু কুমাতে পড়ে আছে। তার বন্ধু কুমায় আছে কেন এটা আমরা সামনে জানতে পারবো। পরের দিন ইয়ান স্কুলে যায় আর জুন আর রঙের সাথে দেখা করে বলে, আমার কোনো ভুল হলে আমি সরি, আমরা এই ম্যাটারটা এখানে শেষ করে দিই। জুন বলে, তুই স্কুলে কেন এসেছিস, সাবধানে থাকিস। এটা বলে ওখান থেকে চলে যায়। এরপর দেখি সেকেন্ড ইয়ারের বুলি বস জুন আর রঙকে আবারও পিটায় আর বলে, ইয়ানকে কেমন মেরেছিস, আসছে স্কুলে আসলো কেমনে? তোদের দ্বারা কোনো কাজ হবে না, আমি ইয়ানকে দেখে নিব। এরপর সে ইয়ানের ক্লাসে চলে আসে। ইয়ঙ্গু বলে, এখানে ক্লাসের ভিতর মারামারি করলে আমি কিন্তু টিচারকে ডেকে আনবো। বুলিদের বস বলে, তুই কে রে? ইয়ঙ্গু বলে, অ্যাসিস্ট্যান্ট মনে করতে পারো। বস ইয়ানকে বলে, ক্লাস শেষে ছাদের উপরে আসিস। ইয়ান ক্লাস শেষ করে ছাদে যায় আর বুলি বসকে সরি বলে। তবে বুলি বস তার কোনো কথা শুনে না। জুনকে বলে, আমার সামনে ইয়ানকে গিয়ে মন মতো মার। তবে জুন ইয়ানকে মারতে চায় না, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে। জুন যখন না মারে তখন বুলিদের বস জুনকে লাঠি দিয়ে জানোয়ারের মতো মারতে থাকে। এটা দেখে ইয়ানের আর ধৈর্য হয় না, সে বসের লাঠি ধরে ফেলে এবং ইয়ঙ্গুকে বলে, এর উপরে আর কয়টা বসকে মারলে এই ফাইট শেষ হবে? ইয়ঙ্গু বলে, এরপর আরো দুজনের সাথে তোমাকে ফাইট করতে হবে। ইয়ান বলে, তাহলে আজকে এটার খেল খতম করি। এটা বলে সে বসকে কষে একটা ঘুষি মারে। প্রথমে বস ইয়ানের সাথে পারছিল না, তবে যখন সে লাঠি হাতে পায় তখন কুমফু স্টাইলে ইয়ানের উপর অ্যাটাক করে। ইয়ানকে মারতে মারতে লাঠি দিয়ে তার গলা চেপে ধরে। ইয়ান বেহুশ হয়ে যাচ্ছিল। তখনই জুন চলে আসে আর তার বসকে লাথি মেরে দূরে ফেলে দেয়। এরপর বসের চামচারা জুনকে পিটাতে থাকে। ইয়ান পুনরায় উঠে বসের সাথে ফাইট শুরু করে। একটা পর্যায়ে ইয়ান বসের লাঠি ধরে নেয় এবং তার মুখে কষে একটা থাপ্পড় মারে। এরপর বসের লাঠি ফেলে দিয়ে বসকে সেই লেভেলের কেলানি দেয় এবং ফাইনাল একটা কিক মেরে বসকে হারিয়ে দেয়। তখন বসের চামচারা ইয়ানকে মারতে যাচ্ছিল, ইয়ঙ্গু তাদেরকে সামলিয়ে নেয়। ইয়ান বলে, এবার কার সাথে ফাইট করতে হবে? ইয়ঙ্গু বলে, থার্ড ইয়ারের বুলি এদের সবার বস, সে এবার তোমার উপরে অ্যাটাক করতে পারে। এরপর রং আর জুনকে দেখি, তারা দুজন ভালো হয়ে গিয়েছে, ওই বুলি টিম থেকে তারা বের হয়ে এসেছে। এরপর আমরা থার্ড ইয়ারের বুলি বসকে দেখি, একজন হলো নাম আর আরেকজন হলো সং। ইয়ান ক্লাসে যাচ্ছিল, তবে ফাইটের সময় সে পায়ে আঘাত পেয়েছিল, এজন্য হাঁটতে কষ্ট হচ্ছিল। তার কাছে নাম আসে এবং তার হাত ধরে উপরে উঠতে হেল্প করে আর ইয়ানের সাথে সুন্দরভাবে কথা বলে বলেন, নিজের খেয়াল রেখো। এটা বলে চলে যায়। ক্লাস শেষে ইয়ান একাডেমিক ক্লাস কমপ্লিট করে। একাডেমিক ক্লাস কমপ্লিট করে যখন সে বাইরে আসে তখন সে তার সামনে নাম এবং তার গ্যাংদের দেখে। নাম বলে, তোর পা তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়েছে। ইয়ান তখন বুঝতে পারে এটাই হলো থার্ড ইয়ারের সেই বুলিদের বস। ইয়ান বলে, তুই ফাইট করতে চাইলে চল, ফাইট করে এখানেই ম্যাটার সলভ করি। নাম বলে, আজ আমি ফাইট করার মুডে নেই, তবে তুই যদি ফাইট করতে চাস তাহলে কিন্তু তোকে বিনা পায়ে বাড়িতে ফিরতে হবে। তখনই ইয়ানের বাবা ইয়ানকে নিতে চলে আসে, এজন্য ইয়ান এখান থেকে বাড়ি চলে যায়। পরের দিন ইয়ান তার বাবা মায়ের সাথে তার দাদার বার্থডে পার্টিতে যায়। এখানে আমরা জানতে পারি ইয়ান অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে।
এই জায়গায় এসে ইয়ানের ভালো লাগে না। তখন সে পুনরায় হ্যালোসিনেশনে তার বড় ভাইকে দেখে এবং তার পিছু পিছু যায়। সামনে পুল থাকাতে সে গভীর পুলের ভিতর পড়ে যায়। তার কোনো হুঁশ ছিল না, এজন্য পুলের পানির ভিতর ডুবে যাচ্ছিল। তবে তখনই তার বাবা পুলের ভিতর থেকে নেমে তাকে বাঁচায়। এসব ঘটনায় দাদা ইয়ানকেই দোষ দেয়, বলে তুইও তোর বড় ভাইয়ের মতো পাগল হয়েছিস। তোর বড় ভাই যেমন ভাবে নিজের জীবন নিয়েছিল তুইও সেভাবে নিতে চাস। এখানে আমরা বুঝতে পারি ইয়ানের দাদা তার বাবার থেকেও বড় টক্সিক। ইয়ান তার দাদার মুখে বড় ভাইয়ের খারাপের কথা শুনে তার প্রচন্ড রাগ ওঠে। পরের দিন সে ওই রাগ ঝাড়ার জন্য থার্ড ইয়ারের বুলিকে মারতে যায়। ইয়ঙ্গু বলে আজ তোর ফাইট করা ঠিক হবে না, তুই তো এখনো ভালোভাবে রিকভার হয়েছিস না। তবে ইয়ান তার কোনো কথাই শুনে না, সে সোজা নামের কাছে চলে যায়। নাম তাকে দেখতে তাকে অপমান করতে থাকে। তবে ইয়ান তার কাছ থেকে তার কোকোলা কেড়ে নিয়ে তার মাথায় ঢেলে দেয়, বলে তুই ফাইট করতে চাইছিলি নি তো আয়। নাম বলে ক্লাসরুমে মজা আসবে না, বাইরে চল। তখনই ওখানে টিচার এসে সবাইকে ক্লাসে যেতে বলে। নাম যাওয়ার সময় ইয়ানকে বলে ক্লাস শেষে মিউজিক রুমে চলে আসিস। ক্লাস শেষে ইয়ান আর ইয়ঙ্গু মিউজিক রুমে পৌঁছে যায়। নাম বলে তুই আমার কাছে মাপ চাইলে আমি তোকে মাপ করে দিব। ইয়ান বলে জলদি করে শুরু করে দে, তোকে কেলি আমাকে আবার ক্লাস করতে হবে। তখনই দুজনের ভেতর ফাইট শুরু হয়। নাম ইয়ানকে প্রচুর মারতে থাকে। ইয়ান তার মুভগুলো বোঝার চেষ্টা করে, তবে নামের অ্যাটাকে সে বাঁচতে পারছিল না। শেষে নাম ইয়ানকে মেরে তার গলা ফাঁসিয়ে নেয়। ইয়ান ছাড়াতে পারে না, সে সেন্সলেস হয়ে যায়। নাম উঠে বলে এমন দুর্বল ছেলে আমার সাথে ফাইট করতে এসেছে, এটা হাস্যকর। আর সে ইয়ঙ্গুকে বলে তুইও কি আমার সাথে ফাইট করতে চাস, তাহলে চলে আয়। ইয়ঙ্গু ফাইট করার জন্য সামনে আসে। তখনই ইয়ানের জ্ঞান ফিরে আসে আর ইয়ঙ্গুকে বলে বন্ধু তুই পিছনে যা, এটা আমার শিকার। এবার সে উঠে নামের মুভগুলো বুঝতে ফেলে এবং নামকে ফেলে তার মুখে ঘুষি মেরে দেয়। এভাবে কয়েকটা ঘুষি মেরে তাকে দুর্বল করে দেয়। তাদের দুজনের ভেতর আবারও ফাইট শুরু হয়। তবে নাম আবারও ইয়ানকে ফাঁসিয়ে তার গলা চেপে ধরে। ইয়ান তাকে কিক মেরে ফেলে দেয় এবং নামের মুখে একধারে ঘুষি মারতে থাকে। এটা দেখে আরেক বস সং তাকে বাঁচাতে আসে, তবে ইয়ঙ্গু তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। এটাতে সং ইয়ঙ্গুর সাথে ফাইট করতে প্রস্তুত হয়ে যায়। এরপর নাম ইয়ানকে ধাক্কা মেরে সাইডে গিয়ে বসে পড়ে সং আর ইয়ঙ্গুর ফাইট দেখার জন্য। ইয়ঙ্গু আর সং এর ভিতর তুমুল ফাইট শুরু হয়। ইয়ঙ্গু সহজেই সং এর মুভগুলো বুঝতে পারে এবং সে সংকে চরম ধুলায় দেয়। শেষে একটা ফ্লাই কিক মেরে সংকে সেন্সলেস করে দেয়। এরপর নাম আর ইয়ানের ভিতর আবারও বরাবর ফাইট লাগে। কখনো নাম এগিয়ে যায়, আবার কখনো ইয়ান। নাম ইয়ানকে ফাঁসানোর বহু ট্রাই করে, তবে ইয়ান উঠে নামের মুখে সেই লেভেলের একটা লাথি মারে এবং শেষে একটা ফ্লাইং কিক মেরে তাকে অজ্ঞান করে ফেলে। এটা দেখে সবাই তো পুরো অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। যাওয়ার সময় ইয়ান সবাইকে বলে দেয় কলেজের ভিতর কেউ কাউকে বুলি করলে এবার আমার খারাপ রূপটা দেখতে পাবি। বাইরে গিয়ে ইয়ান আর ইয়ঙ্গু দুই বন্ধু জখমে মেডিসিন লাগিয়ে নেয়। ইয়ঙ্গু বলে তুই আমাদের স্কুলের সব বুলিদের হারিয়ে দিয়েছিস, এখন শান্তিতে পড়াশোনা করতে পারবি। তবে ইয়ান তো ফাইট করে মজা পেত, কারণ ইয়ান ফাইট করার মাধ্যমে তার রাগ এবং নেগেটিভিটি ঝাড়তে পারত। এজন্য ইয়ান নিজেকে ট্রেনিং করাতে থাকে, সে বড় কোনো প্ল্যান বানাবে হয়তো। পরের দিন সে একাডেমিতে ক্লাস করতে গেলে পড়া না পারার কারণে টিচার তাকে বারবার মাথায় খোঁচা মারতে থাকে তার বাবার মতো করে। এটাতে ইয়ানের রাগ উঠে যায় এবং সে টিচারের হাত ধরে ফেলে। তবে পরে টিচারের হাত ছেড়ে দিয়ে তাকে সরি বলে। টিচার বলে এখানে পড়তে ভালো না লাগলে বের হয়ে যাও। ইয়ান রাগ করে ওখান থেকে বের হয়ে যায়। এরপর বাসায় গেলে ইয়ানের বাবা তাকে থাপ্পড় মারে একাডেমি থেকে বাসায় আসার জন্য, আর বলে কালকে গিয়ে টিচারের কাছে ক্ষমা চেয়ে নেবে। পরের দিন ইয়ান স্কুলে গেলে ইয়ঙ্গু বলে আমাদের পাশের স্কুলে এমন কিছু স্টুডেন্ট আছে যারা সাধারণ স্টুডেন্টদের অনেক বেশি বুলি করে, এবং ইয়ানকে একটা ভিডিও দেখিয়ে বলে আমি যখন ওই স্কুলে পড়তাম তখন একটা কোটিপতির ছেলে একটা গরিব ছেলের উপর প্রচুর বুলি করত। এমনকি একদিন কেমিস্ট্রি ল্যাবের ভিতর অ্যাসিড দিয়ে একটা ছেলের পাও জ্বালিয়ে দিয়েছিল। ওই বুলিটার নাম ছিল নামসন। তার বাবা কোটিপতি ছিল, তাই ঘুষ মেরে ওই কেসটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছিল। না জানি কত গরিব স্টুডেন্ট ওদের হাতে মারা গিয়েছে। তাই দুজন ডিসাইড করে ওই স্কুলের সব বুলিদের তারা উচিত শিক্ষা দেবে। এরপর বাসায় গিয়ে রাত্রে ইয়ান তার বাবার সাথে বিজনেস পার্টিতে যায়, যেখানে কোরিয়ার বড় বড় বিজনেসম্যানেরা এসেছিল। ওখানে ইয়ান নামসুন নামের একটা ছেলেকে দেখে চিনতে পারে। একে ওই ভিডিওতে দেখেছিল সেই বুলিটা, যে একটা স্টুডেন্টের পায়ে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। তার এমন বিন্দাস হাসতে দেখে ইয়ানের প্রচন্ড রাগ হয়। সে তার মুখের উপরে বলে দেয় ওই ছেলেটির সাথে কি হয়েছিল যার পা তুমি অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছিলে। সবার সামনে বলার জন্য
ইয়ানের বাবা তাকে চুপ করতে বলে। নামসুনের বাবা বলে ওটা একটা মিথ্যা ঘটনা ছিল। ইয়ান বলে আপনার কোম্পানি ডিসেবল লোকদের জন্য অ্যাপস বানিয়েছে, তবে আপনার ছেলে তো নিজেই অন্য লোকদের ডিসেবল বানিয়ে বেড়াচ্ছে। ইয়ানের বাবা রেগে ইয়ানকে সাইডে রেখে নিয়ে যায় আর বলে তাদের কাছ থেকে শিখো কিভাবে পাওয়ার দিয়ে সবকিছু সামলাতে হয়। ইয়ান আজ তার বাবার মুখের উপরে কথা বলে দেয়, বলে আমি ওদের মতো খারাপ লোক হতে চাই না। তার বাবা তাকে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। এটাতে রাগ করে ইয়ান ওখান থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে ইয়ঙ্গুর বাসায় চলে যায় আর বলে চলো আমরা এখনই রওনা দিব নামসুনকে শিক্ষা দিতে। পরের দিন আমরা নামসুনকে দেখি সে তাদের স্কুলের একটা গরিব স্টুডেন্টকে বাথরুমের ভিতরে নিয়ে প্রচন্ড মারে। সে ওই ছেলেটার উপর এতটাই অত্যাচার করেছিল যে ছেলেটা তার নিজের জীবন দেওয়ার জন্য ছাদের উপরে ওঠে। সময় মতো ওখানে দুইটা ছেলে চলে আসে এবং তাকে বাধা দেয়। ছেলে দুইটা আর কেউ না বরং ইয়ান আর ইয়ঙ্গু। তারা প্ল্যান করে বলে তোমাকে টোক বানিয়ে আমরা নামসুনের নিকটে পৌঁছাবো। তারা ঠিক সেটাই করে। ছেলেটি নামসুনের কাছে যেতে নামসুন ছেলেটিকে প্রচুর মারধর করতে থাকে। তখনই ওখানে এন্ট্রি নেয় আমাদের দুই হিরো এবং নামসুনের নাম ধরে জোরে চিল্লানি দেয়। নামসুন বলে তোরা কে? ইয়ান আর ইয়ঙ্গু বলে উই আর হাই স্কুল হিরোস। এটা বলে তারা দুজন ঝাঁপিয়ে পড়ে নামসুনের গ্যাংদের উপরে। তাদের ভিতর চরম লেভেলের ফাইট শুরু হয়ে যায়। ইয়ান ফাইট করে নামসুনের সাথে এবং ইয়ঙ্গু তার চামচাদের সাথে ফাইট করে। ইয়ঙ্গু এক এক করে সমস্ত চামচাদের সেই লেভেলের ধুলাই করে। তবে ইয়ান নামসুনের সাথে পেরে উঠছিল না, তার ফাইটের মুভমেন্ট বুঝতে পারছিল না। সেই সুযোগ নিয়ে নামসুন ইয়ানকে ফাঁসিয়ে নেয়। এটা দেখে ইয়ঙ্গু চলে আসে এবং ইয়ানকে রিলিজ করে। এরপর ইয়ান নামসুনের মুভমেন্ট বুঝতে পারে এবং নামসুনকে চরম ধুলাই করে। শেষে তাকে একটা ফ্লাইং কিক মেরে অজ্ঞান করে দেয়। এরপর তার জ্ঞান ফিরলে তাকে একটি জায়গায় বসিয়ে বলা হয় এই ছেলেটির কাছে ক্ষমা চা, মানে একটু আগে যে ছেলেটিকে সে মেরেছিল। নামসুন ছেলেটির কাছে ক্ষমা চায় এবং ইয়ান ছেলেটিকে বলে তুই নামসুনকে ইচ্ছা মতো লাথি মেরে তোর বদলা নিয়ে নে। ছেলেটি তাকে ইচ্ছা মতো লাথি মারে। ইয়ঙ্গু সবকিছু ভিডিও করে নেয়। এরপর ইয়ান এবং ইয়ঙ্গু বুলিদের হারিয়ে সেলিব্রেট করে। ইয়ান অনেক বেশি খুশি ছিল বুলিদের হারিয়ে। এরপর তারা দুজন ড্রেস চেঞ্জ করে বাসায় চলে যায়। ইয়ঙ্গু হসপিটালে ওই ছেলেটির কাছে যায় যে কোমায় ছিল। আসলে ওই ছেলেটা ইয়ঙ্গুর বেস্ট ফ্রেন্ড এবং তার নাম জিসং। তবে নামসুন এবং অন্যান্য বুলিরা তার উপর এতটা অত্যাচার করেছে যে তাকে কোমায় পাঠিয়ে দিয়েছে। ইয়ঙ্গু ওই ভিডিওটা প্লে করে তার বন্ধুকে শোনায় এবং বলে দেখ আজ তাকে চরম শিক্ষা দিয়েছে এবং বাকি যারা যারা আছে তাদের অবস্থাও এমনটাই করব। এটা থেকে আমরা বুঝতে পারি ইয়ঙ্গু তার বন্ধুর বদলা নিচ্ছে। পরের দিন ক্লাসের ভিতর ইয়ঙ্গু ইয়ানকে বলে আমাদের পরের টার্গেটকে খুঁজে পেয়েছি, কালকে তাকে আমরা সাইজ করব। তখন আমরা স্কুলের ভিতর মিস্টেরিয়াস নতুন একটা স্টুডেন্টকে দেখি যে আজ নতুন ভর্তি হয়েছে। ছেলেটি ক্লাসের ভিতর গিয়ে নামের সিটে বসে পড়ে। নাম থেকে অ্যাটিটিউড দেখিয়ে বলে এটা আমার সিট, এখান থেকে উঠে যা। ছেলেটা সরি বলে সিট থেকে উঠে যায়। নাম বলে ভুল যেহেতু করেছিস সেহেতু টাকা বের কর। ছেলেটা কিছু টাকা বের করে তার দিকে এগিয়ে দেয়। নাম তাকে বলে প্রতি সপ্তাহে 1 লাখ ইউয়ান এনে আমার কাছে দিবি, না হয় আমি তোকে ক্লাসে বসতে দিব না। তখন ওই ছেলেটা যার নাম যে সে ওই টাকাগুলোও নামকে দেয় না। এটাতে নামের ইগো হট হয়ে যায় এবং সে তার উপরে অ্যাটাক করে দেয়। তবে আজব ব্যাপার হলো নাম তাকে টাচও করতে পারে না। একবার নাম তার টাই ধরে ফেলে এবং টান মারতে যায়। তখনই যে তার টাই খুলে ফেলে এবং নাম ওখানে চিটপাটাং খেয়ে নিচে পড়ে যায়। পুরা ক্লাসের সামনে নামের মান সম্মান পামসার হয়ে যায়। তাই নাম পুনরায় উঠে তার সাথে ফাইট করতে যায়। তবে যে তাকে উঠিয়ে বলের মতো ফেলে দেয়। এটাতে পুনরায় নামের পুরো ক্লাসের ভিতর মান সম্মান চলে যায়। তখনই ক্লাসে টিচার চলে আসে এবং সবকিছু শান্ত হয়ে যায়। এরপরে নাম প্ল্যান করে সে জেকে ইয়ান আর ইয়ঙ্গুর ভিতর ফাঁসিয়ে দিবে, যাতে করে ইয়ান আর ইয়ঙ্গু জেকে ধরে পিটায় এবং তার বদলাটাও পূরণ হয়ে যায়। তাই সে ইয়ান আর ইয়ঙ্গুর কাছে গিয়ে বলে আজ একটা নতুন স্টুডেন্ট এসে ক্লাসের ভিতর সবাইকে বুলি করা শুরু করে দিয়েছে আর সে বলতেছে সে নাকি এখন থেকে 3rd ইয়ারের বস। এটা শুনে ইয়ান আর ইয়ঙ্গু 3rd ইয়ারের ক্লাসে চলে আসে। ইয়ঙ্গু বলে আমি শুনলাম ক্লাসে এসেই নাকি মারপিট করা শুরু করে দিয়েছিস, তবে শুধু নামকে হারালে হবে না, আমাদের দুজনকেও হারাতে হবে। এরপর তারা দুজন জেকে ডেকে নিয়ে স্কুলের ছাদের উপরে যায়। যে বলে আমার ফাইট করার কোনো ইচ্ছাই নেই। ইয়ান বলে তাহলে নামের সাথে ফাইট কেন করছিস? যে বলে ফাইট তো নাম শুরু করছিল, আমি তো শুধুমাত্র বাধা দিয়েছি। পুরা কথা না শুনে ইয়ান তার সাথে ফাইট করতে চলে যায়। তবে যে তার মুভমেন্ট থামিয়ে তাকে দূরে ধাক্কা মেরে দেয়। ইয়ঙ্গু তখন জে এর চেহারা দেখে বুঝতে পারে যে আসলে কে। তাই ইয়ঙ্গু ইয়ানকে থামায় এবং জেকে সরি বলে তাকে ভুল বোঝার জন্য। যে বলে আমার ফাইট করার মুড নেই, তবে আমাকে ডিস্টার্ব করিস না, না হয় মারা যাবি।
ইয়ানের তো প্রচণ্ড রাগ উঠছিল, কিন্তু ইয়ঙ্গু তাকে ধরে রাখে আর জেকে বলে আমি মিডিল স্কুলে থাকতে তোমার ব্যাপারে অনেক শুনেছি সিনিয়র। যে বলে তাহলে তোমরা ফাইট কেন করো? ইয়ঙ্গু বলে আমরা শুধু খারাপ লোকদের মারি। যে বলে সে খারাপ নাকি ভালো এটা কে ডিসাইড করে? কেউ আগে হাত উঠালে সে হেরে যায়, এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন ইয়ঙ্গু ইয়ানকে বলে যে যদি আমাদের টিমে আসে তাহলে কেউ আর বুলি করার সাহস পাবে না। ওদিকে নাম জানতে পারে তার প্ল্যান কাজ করেনি, মানে ইয়ান জেকে মারেনি। তাই সে ডিসাইড করে আমি আমার টিমকে নিয়ে জেকে সাইজ করব। ওদিকে ইয়ঙ্গু ইয়নকে বলে যে আগে যে স্কুলে পড়তো ওই স্কুলটা খুবই ভয়ানক ছিল। এমন কোনো স্টুডেন্ট ছিল না যে বুলি করতো না, স্কুলে সবসময় খুন খারাপি লেগেই থাকতো। কোনো টিচারও তাদেরকে কন্ট্রোল করতে পারতো না। তবে যে ওই স্কুলে ভর্তি হওয়ার পর ওই স্কুলটা একদম শান্ত হয়ে গিয়েছিল। একদিন সে স্কুলের সবার সাথে একাই ফাইট করে সবাইকে হারিয়ে দিয়েছিল, মানে সে সমস্ত স্টুডেন্টদের কন্ট্রোল করে নিয়েছিল। তার এমন ভালো কাজের জন্য তাকে আমাদের স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ভালো পড়াশোনার জন্য। তখনই তারা জে এর পিছু নামের গ্যাংদের যেতে দেখে। ইয়ঙ্গু তাদের পিছনে দৌড়ায়। যে একটা গলির ভিতরে চলে আসে এবং নামের গ্যাংদের জন্য ওয়েট করে। নাম অ্যাটিটিউড দেখিয়ে জেকে মারতে যায়, তবে যে তাকে এমন ধুলাই করে নাম আর উঠেই দাঁড়াতে পারে না। এরপর সং তাকে মারতে গেলে তার অবস্থাও সেম করে দেয়। এটা দেখে চামসারা ভয়ে জে এর জন্য রাস্তা ফাঁকা করে দেয়। যে চলে যাচ্ছিল ইয়ঙ্গু তাকে ডেকে তার ফাইটের প্রশংসা করে। এরপর বলে তোমার তো ফাইট করা মানা, তবে তুমি ফাইট করেছো আর আমি ফোনে রেকর্ড করে নিয়েছি। তবে প্রমিস তুমি আমাকে ছোট্ট একটা হেল্প করলে আমি টিচারকে এই ভিডিওটি দেখাবো না। আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি আমাকে একটু হেল্প করে দিও। যে বলে তুমি কি আমাকে ধমকি দিচ্ছ? ইয়ঙ্গু বলে না না সিনিয়র ভাই, ধমকি কেন দিব, হেল্প করবে কিন্তু, এটা বলে সে চলে যায়। এরপর ইয়ান একাডেমি ক্লাসে যায় ক্লাস করতে, তবে ক্লাসে তার তেমন মনোযোগ ছিল না, জন্য টিচার তার বাবার কাছে কমপ্লেন করে দেয়। ইয়ান যখন বাসায় পৌঁছায় তখন ইয়ানের বাবা তাকে জোরে কষে একটা থাপ্পড় মেরে দেয়। বলে তুই পড়াশোনার মনোযোগ না দিলে মেডিকেলে কিভাবে অ্যাডমিশন নিবি? ইয়ান কিছুই বলে না, চুপচাপ থাকে। এটা দেখে বাবা পুনরায় তাকে মারতে গেলে ইয়ানের মা ভিতরে এসে তার বাবাকে থামায় এবং তাকে বোঝায়, বলে তুমি আবারও সেই কাজগুলো শুরু করেছো যেগুলো তুমি বড় ছেলের সাথে করতে। ইয়ানের উপর চাপ দিও না, না হয় সে তার বড় ভাইয়ের মতো নিজেকে শেষ করে দিতে পারে। তবে ইয়ানের বাবা তো তার নিজের ভুলগুলো রিয়েলাইজ করতে পারে না। ইয়ানের মা ইয়ানকে রুমে পাঠিয়ে দেয়। পরের দিন ইয়ান তার বাবার ওই রাগ ঝাড়ার জন্য ইয়ঙ্গুকে নিয়ে একটা বুলিকে পিটাতে যায়। বুলিটার নাম ছিল কিয়ন। আমরা দেখি সে সামসাদের সাথে নিয়ে দুইটা ছেলের উপর খুবই টর্চার করছিল। তখনই ওখানে মাস্ক পরা ইয়ন আর ইয়ঙ্গু এন্ট্রি নেয় এবং এক এক করে বুলিদের ধরে চরম শিক্ষা দেয়। প্রথমে ইয়ান কিয়নের সাথে পেরে উঠছিল না। যে ছেলে দুইটাকে তারা বুলি করেছিল ওই দুইটা ছেলে এসব রেকর্ড করতে থাকে। এরপর ইয়ান একটা রড উঠিয়ে কিয়নকে মারতে থাকে। সে তার বাবার সমস্ত রাগ কিয়নের উপরে ঝাড়তে থাকে। অঝরে তাকে রড দিয়ে পিটাতে থাকে। ইয়ঙ্গু থামাতে গেলে তাকেও ধাক্কা মেরে দেয়। ইয়ঙ্গু বলে ছেড়ে দে, না হয় সে তো মরে যাবে। ইয়ান তাকে আর একটা বাড়ি মেরে ছেড়ে দেয়। একটু পর ইয়ঙ্গু বলে আজ তোর কি হয়েছিল, তুই কিয়নকে আজ এত বাজেভাবে কেন মারছিলি? ইয়ান বলে ওদের মতো ছেলেদের জানে মেরে দেওয়া ঠিক হবে। ইয়ঙ্গু বলে তবে আমাদের তো ওদের মতো হলে চলবে না। ইয়ান আজীব একটা স্মাইল দিয়ে বলে সবার ভালোর জন্যই তো আমরা তাদের শিক্ষা দিচ্ছি। তখন ইয়ঙ্গুর কাছে হসপিটাল থেকে জিসং এর মা কল করে আর বলে জিসং এর জ্ঞান ফিরেছে। এটা শুনে ইয়ঙ্গু অনেক খুশি হয়ে যায় এবং ইয়ানকে বাই বলে হসপিটালে চলে যায়। সে তার বন্ধুর জ্ঞান ফিরে এসেছে এটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ইমোশনাল হয়ে বাচ্চা মানুষের মতো কান্না করে দেয় আর বলে শালা এতদিন কেউ কোমায় থাকে, আমি একা হয়ে গিয়েছিলাম। যাওয়ার সময় ইয়ঙ্গুর টার্গেট করে 4টা ছেলেকে যারা তার বন্ধুর এমন অবস্থা করেছে। তারা সবাই প্রো ফাইটার, তাদের 3 জনের বস হলো গিসো। ওদিকে মাস্ক পরে তারা আজকে যে ফাইট করেছে ওটার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয় আর সেটা ভাইরাল হয়ে যায়। ইয়ান বাসায় ঢুকতেই তার বাবা বলে হেডফোন খুলে ফেলে দেয়। তবে ইয়ান বলে এটা আমার বড় ভাই কি জন্য পড়তো জানো? কারণ বড় ভাই তোমার টর্চার নিতে পারতো না, সে কানে সবসময় এটা পড়ে থাকতো যাতে তোমার কথা তার কানে না পৌঁছায়। তুমি আর মা দুজনই ভাইয়ের উপর পড়াশোনা নিয়ে অনেক টর্চার করেছো এবং আমার ভাইকে মেরে ফেলেছো। তোমরা কি আমার উপরে ওটা করতে চাচ্ছ যেটা ভাইয়ের উপরে করেছিলে? এখনো তার বাবা তার নিজের ভুল মানে না, সে ইয়ানের উপর চিল্লায়। এরপর ইয়ান ভিতরে চলে যায়। পরের দিন ইয়ান আর ইয়ঙ্গু ওই 4 জনের শিকার করতে বের হয়ে পড়ে। ভিতরে পিডো নামের একটা বুলি এবং তার গ্যাং একটা ছেলেকে বন্ধ ক্লাবের ভিতরে নিয়ে এসে তার উপর টর্চার করছিল। তখনই ওখানে মাস্ক পরে আমাদের 2 হিরো এন্ট্রি করে। তাদের দুজনকে দেখে পিডো বলে তোমরা তাহলে সেই হাই স্কুল হিরো,
তোমাদের ভিডিও তো ভাইরাল হয়ে গিয়েছে, এখানে তুমি আমাকে মারতে এসে খুবই ভুল করেছো। এটা বলতেই তার গ্যাং মেম্বাররা তাদের উপরে অ্যাটাক করে দেয়। ইয়ান আর ইয়াঙ্গু এক এক করে সবাইকে পিটাতে থাকে, তবে তারা অনেক লোক ছিল, এজন্য কেউ না কেউ উঠে তাদের পিছু পড়ে যায়। ওখানে বহু লোক চলে আসে এবং তাদের দুজনকে ধরে ফেলে। পিডো ফোন নিয়ে তাদের মাস্ক খুলে তাদের দুজনের ফেস রিভিল করে। ইয়ঙ্গুকে দেখে পিডো চিনতে পারে আর বলে, আচ্ছা তাহলে তুই তোর কোমায় থাকা বন্ধুর বদলা নিতে এসেছিস। এরপর ইয়ানের মাস্ক খুলতে গেলে ইয়ান তাকে কষে একটা লাথি মারে। সুযোগ বুঝে তারা দুজন সবাইকে কেলাতে শুরু করে। তখনই পিডো সামনে চলে আসে। এতজনের সাথে ফাইট করে ইয়ানের শক্তি কমে আসে। পরিস্থিতি যখন অনেক খারাপ হয়ে যায় তখন ইয়ঙ্গু জানালা ভেঙে ইয়ানকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে পিডো আর তার গ্যাং মেম্বাররা তাদের পিছু ধাওয়া করে। ওই সময় জুন বাইকে আসছিল, তাদেরকে দেখে জুন তাদের দুজনকে বাইকে তুলে ওখান থেকে পালিয়ে যায়। আজ রাত ইয়ান বাসায় যায় না, সে জুনের সাথে জুনের বাসায় যায়। রাত্রে ইয়ানের বাবা ইয়ানকে বারবার কল করে, তবে ইয়ান কল ওঠায় না। এটাতে ইয়ানের বাবা আরো বেশি রেগে যায়। ওদিকে পিডো ওই মাস্ক খোলা ভিডিও তাদের বস গিসুকে দেখায়। তারা সবাই জানতে পারে ওই মাস্ক পরা দুজনের ভেতর একজন হলো ইয়ঙ্গু, যার বন্ধুকে তারা কোমায় পাঠিয়েছিল। তাদের বস গিসু বলে, এদের সবাইকে তো আমি একাই চরম শিক্ষা দিব। পরের দিন ইয়ান আর ইয়ঙ্গু ক্লাসে ছিল, তখন ইয়ঙ্গু তাদের স্কুলে গিসুকে আসতে দেখে। গিসু মিউজিক রুমে এসে নামের এক গ্যাং মেম্বারকে প্রচন্ড মারধর করে। তখনই নাম তার গ্যাং নিয়ে ওখানে চলে আসে। গিসু বলে, দাঁড়িয়ে আসিস কেন, ইয়ান আর ইয়ঙ্গুকে ডেকে নিয়ে আয়। নাম অ্যাটিটিউড নিয়ে বলে, আমি তোর চামচা নাকি, 50,000 টাকা দে তাহলে ডেকে আনবো। এটা শুনে গিসু তাকে কষে একটা লাথি মারে। নাম পা দিয়ে গিসুকে ফাঁসানোর বহু ট্রাই করে, তবে গিসু উল্টা তার পাই ভেঙে দেয়। এরপর গিসু নামের চামচাদের বলে ইয়ান আর ইয়ঙ্গুকে ডেকে নিয়ে আয়। তারা এই কথা ইয়ান আর ইয়ঙ্গুকে গিয়ে বলে। এরপর ওখানে তারা দুজন চলে আসে। ইয়ান ইয়ঙ্গুকে বলে, হাতে বেশি টাইম নেই, চল আমরা তাড়াতাড়ি একে খতম করি। ইয়ঙ্গু বলে, এটা আমার শিকার, আমি তাকে খতম করতে চাই। গিসু বলে, আগের বারের মতো ভেগে যাবি না তো। ইয়ঙ্গু সামনে এগিয়ে যায় গিসুর উপর অ্যাটাক করতে। তখনই গিসু তার পাস্ট নিয়ে মজা উড়াতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখি মিডিল স্কুলে থাকতে গিসু এবং তার গ্যাং ইয়ঙ্গু এবং তার কোমায় থাকা বন্ধু জিসং এর উপর অনেক মারধর করত। তাদের রোজ রোজ টাকা আনতে বলতো এবং না আনলে তাদেরকে খুবই মারতো। একদিন ইয়ঙ্গু টাকা নিয়ে এসেছিল, তবে জিসং এর কাছে টাকা ছিল না, তাই আনতে পেরেছিল না। তাই সে জিসংকে অনেক মারতে থাকে এবং ইয়ঙ্গুকে বলে, তুই এখান থেকে চলে যা। ইয়ঙ্গু তার বন্ধুকে নিয়ে যেতে চেয়েছিল, তবে গিসু তাকে ধমকি দিয়ে পাঠিয়ে দেয়। ইয়ঙ্গু কিছু দূর যেয়ে পুনরায় ফিরে চলে আসে। তখন সে দূর থেকে দেখে গিসু আর তার গ্যাং জিসংকে বিল্ডিং এর উপর ঝুলিয়ে রেখেছে। এরপর ইয়ঙ্গুর চোখের সামনে জিসংকে উপর থেকে ফেলে দিয়েছিল, যার কারণে জিসং এতদিন কোমায় পড়েছিল। এই কারণে ইয়ঙ্গু বদলা নেওয়ার জন্য ফাইট শিখেছে। বর্তমানে দেখি তাদের দুজনের ভিতর ফাইট শুরু হয়। ইয়ঙ্গু প্রথমে গিসুকে 2-4 ঘুষি মারতে পারে, পরে গিসু তাকে সহজে ডমিনেট করে নেয় এবং তাকে অনেক মারতে থাকে। এটা দেখে ইয়ান তার সাথে ফাইট করার চ্যালেঞ্জ দেয়। গিসু তখন ইয়ঙ্গুকে ছেড়ে ইয়ানের সাথে ফাইট করতে যায়। প্রথমে ইয়ান অনেক মার খায়, পরে সে গিসুকে অনেকবার অ্যাটাক করে, তবে বেশি সময় সে তার অ্যাটাক কন্টিনিউ করতে পারে না। গিসু তাকে অনেক মারে, ইভেন তাকে তুলে আছাড় মারে। এটাতে ইয়ানের এক হাতে প্রচন্ড আঘাত লাগে এবং সে সেন্সলেস হয়ে যায়। গিসু তখন তার ওই হাতের উপর পাড়া মেরে ইয়ঙ্গুকে বলে, তোর জন্য তোর আর এক বন্ধুর কি হাল হলো দেখ। এরপর গিসু একটা গিটার উঠিয়ে নেয় ইয়ানের পা ভেঙে দেওয়ার জন্য। তখনই ওখানে যে চলে আসে আর এসব বন্ধ করতে বলে। গিসু বলে, আমি তো তোকে চিনি, আমি যদি এদের আরো পিটাই তাহলে তুই আমার কি ছিঁড়ে নিবি। যে বলে, তোর কিছুই ছিঁড়বো না, তবে তুই যদি ওদেরকে আর একটা টাচও করিস তাহলে একটু পর এখানে একটা অ্যাম্বুলেন্স এসে তোর লাশ নিয়ে যাবে। এটা শুনে গিসু বলে, আবার দেখা হবে। এটা বলে সে ইয়ানের অডিও ডিভাইসটা নিয়ে চলে যায়। ইয়ানের হসপিটালে জ্ঞান ফিরে, ওখানে তার বাবা মাও পৌঁছে যায়। বাবা রেগে ইয়ঙ্গুকে বলে, এসব কে করেছে। ইয়ান বলে, এসব কিছু নামসুন করেছে। ওই দিন রাত্রে পার্টিতে আমি তাকে বুলিদের ব্যাপারে বলার কারণে সে গুন্ডা পাঠিয়ে আমার থেকে বদলা নিয়েছে। এটা শুনে তার বাবা চুপ হয়ে যায়। বাবা মা চলে যাওয়ার পর ইয়ঙ্গু ইয়ানকে সরি বলে। ইয়ান বলে, এটাতে তোর কোনো দোষ নেই, আমি নিজেই ওকে হারাতে চাইছিলাম, এজন্য ফাইট করেছি। গিসু আমার ভাইয়ের দেওয়া অডিও ডিভাইসটা নিয়ে গিয়েছে, এবার আমি তাকে ছাড়বো না। পরের দিন ইয়ঙ্গু ক্লাসে যায়। ইয়ানের বাবাকে দেখে বলে, আঙ্কেল ইয়ান কোথায়। ইয়ানের বাবা বলে, ইয়ান সুস্থ হওয়ার পর আমেরিকায় চলে যাবে, তুমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করবে না। এটা শুনে ইয়ঙ্গু অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপর সে তার বন্ধু জিসং এর সাথে দেখা করতে হসপিটালে যায়। ইয়ঙ্গু তাকে সরি বলে, ওই দিন আমি তোমাকে ছেড়ে না গেলে হয়তো তোমার হাল এমনটা হতো না। জিহান বলে, আমি জানি ওই দিন তুমি আমাকে নিতে ফিরে এসেছিলে, এজন্য সরি বলার কোনো দরকার নাই। তুমি আমাকে বাঁচিয়েছো এবং আমাকে হসপিটালে অ্যাডমিট করেছো এবং আমার পরিবারেরও খেয়াল রেখেছো, এজন্য তোমাকে থ্যাঙ্কস। ওদিকে
ইয়ান তার বড় ভাইকে নিয়ে স্বপ্ন দেখে। তখন আমরা তার বড় ভাইয়ের কাহিনী দেখতে পাই। ইয়ানের বড় ভাইয়ের উপর তার বাবা খুবই কঠোর ছিল। পড়াশোনার একটু কমতি হলেই তার বাবা তার বড় ভাইকে ধরে মারধর করত। তার বাবার এমন টর্চার করার কারণে তার ব্রেনের উপর ইফেক্ট পড়া শুরু হয়। এসব কিছু সে তার মায়ের সাথেও শেয়ার করত, তবে তার মা বলতো পড়াশোনা ঠিকভাবে করো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তার ব্রেনের উপর এতটা ইফেক্ট পড়ে যে সে একদিন ছাদের উপর থেকে লাফ দিয়ে নিজের জীবনটাই দিয়ে দেয়। বর্তমানে দেখি ইয়ানের ঘুম ভাঙে, তখন সে তার হ্যালোসিনেশনে বড় ভাইকে দেখতে পায়। তাই সে তার ফলো করতে করতে তার বড় ভাইয়ের পিছু পিছু যাইতে থাকে। ওই সময় ইয়ানের মায়ের ঘুম ভাঙে এবং সে রুমে ইয়ানকে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকে। তাকে খুঁজতে খুঁজতে ছাদের উপরে যেয়ে দেখে ইয়ান পা ঝুলিয়ে ছাদের সাইডে বসে আছে। এটা দেখে ইয়ানের মা কাঁপতে থাকে এবং সে ভয়ে বারবার ইয়ানকে এদিকে আসতে বলে। ইয়ান বলে, আমি এখন বুঝতে পেরেছি ভাইয়া কেন জীবন দিয়েছিল। তখন তার মা আরো কান্না করে এবং তাকে বারবার সরি বলে। আমারই ভুল ছিল, আমাকে ক্ষমা করে দাও, আমার উচিত ছিল তোমার বাবার কথায় কান্না দিয়ে তোমার ভাইকে প্রোটেক্ট করা। তখনই ইয়ানের মায়ের হার্টে খুবই পেইন ওঠে এবং সে ওখানেই পড়ে যায়। ইয়ান ওখান থেকে নেমে তার মায়ের কাছে আসে এবং তার মাকে ওঠায়। ইয়ানের মা ইয়ানকে জড়িয়ে ধরে কান্না করে আর সরি বলে এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। এরপর সে ইয়ানকে রুমে নিয়ে আসে। এখানে ইয়ানের বাবা এসে ইয়ানকে ইউএস পোর্টে যাওয়ার কথা বলে। সে ইয়ানকে একটাবারও জিজ্ঞাসা করেনি সে যেতে চায় কিনা। এবার ইয়ানের মা ইয়ানের সাইড নেয় এবং তার বাবাকে বাইরে কথা বলতে নিয়ে যায়। ইয়ানের মা ইয়ানের বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে ইয়ানও তার বড় ভাইয়ের মতো নিজেকে শেষ করতে গিয়েছিল, আর এটা কার জন্য হয়েছে তুমি তো বুঝতেই পারছো। তবে এই টক্সিক বাবা তার ভুল স্বীকারই করে না। ফাইনালি ইয়ানের মা বলে, এখন থেকে আমি ইয়ানকে প্রোটেক্ট করব। এখন থেকে তুমি ইয়ানের উপর কোনো অধিকার দেখাবে না, আমি ইয়ানের কিছুই হতে দিব না। পরের দিন দেখি যে এর পিছনে কিছু বুলিরা পড়ে যাদেরকে গিসু পাঠিয়েছিল, যে তাদেরকে একটা গলির ভিতরে নিয়ে যায় এবং এক এক করে সবাইকে চরম ধুলাই দিতে থাকে। তবে তারা বহু লোক ছিল যে সবাইকে একাই সামলাতে থাকে। তখনই পিছন থেকে একটা ছেলে তার মাথায় বাড়ি মেরে দেয়, যার কারণে তার মাথা থেকে রক্ত বের হতে থাকে। এই সুযোগে তারা তার হাতে এবং বাহুতে অনেকগুলো অ্যাটাক করে। তবে যে হার মানে না সে সবাইকে মেরে যখন চলে যাচ্ছিল তখন তার সামনে গিসু এসে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। যে এতটা ইনজুরি হওয়ার পরও সে গিসুকে প্রচন্ড ধুলাই করে। ওই সময় গিসু উঠে তার চোট লাগা হাতে বারবার আঘাত করে। এরপর গিসুর গ্যাংরা মিলে যে কে খুবই বাজেভাবে মারে। ওদিকে ইয়ানের মা ইয়ানকে নিয়ে নতুন একটা অ্যাপার্টমেন্টে ওঠে। ইয়ানের মা তার টক্সিক বাবাকে ডিভোর্স দিয়ে নতুন করে একটা জীবন শুরু করার ডিসাইড করে। ওদিকে ইয়ংকু জেকে দেখতে হসপিটালে যায়। যে বলে, আমাকে দেখে সরি ফিল হচ্ছে তাই না? আরে বাদ দে, দেখিস আমি ওদেরকে সুদ সহ ফিরিয়ে দিব। এদিকে ইয়ান তার মায়ের সাথে বসে আজ ফ্রিলি খাবার খায়। তার মা তার সাথে ফ্রি হয়ে যায়। তার বন্ধু, তার গার্লফ্রেন্ড এবং তার স্কুল নিয়ে একদম ফ্রিভাবে কথা বলে। ইয়ান খুবই খুশি হয়, সে এমন স্বাধীন লাইফ চেয়েছে। এরপর দেখি ইয়ংকু তার বন্ধু ইয়নের অডিও ডিভাইসটা ফিরিয়ে নেওয়ার জন্য গিসুর আড্ডায় পৌঁছে যায়। গিসু এখানে তাকে পুনরায় ফাইট করার চ্যালেঞ্জ করে। দুজনের ভিতর বরাবর ফাইট শুরু হয়। ইয়ংকু গিসুকে বারবার ফ্লাইং কিক মারে। গিসু তাকে ব্যাক টু ব্যাক অ্যাটাক করে দেয়। ইয়ংকু অনেক ক্লান্ত হয়ে পড়ে। গিসু ওখানে ডিভাইসটা রেখে চলে যায়। ওদিকে ইয়ানের বাবা পুলিশ নিয়ে আসে আর বলে, আমার ওয়াইফের ব্রেনের সমস্যা, আমি আমার ছেলেকে আমেরিকায় পড়াশোনা করতে পাঠাতে চাই। ইয়ানের মা প্রথমে তার লয়ারকে কল করে আর ইয়ানকে বলে, আমি কিছুদিনের ভেতর ফিরে আসব। এরপর ইয়ানের বাবা ইয়ানকে নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। যখন রাস্তায় রেড সিগন্যাল আসে এই সুযোগে ইয়ান গাড়ি থেকে ভেগে যায়। এরপর সে ইয়ঙ্গুর বাসায় পৌঁছে যায়। ইয়ঙ্গু তার অডিও ডিভাইসটা দিয়ে বলে, আমি তোকে বড় ঝামেলায় ফেলে দিয়েছি, তুই আমেরিকায় গিয়ে মন মতো পড়াশোনা কর আর কারোর সাথে মারপিটে জড়াস না। আমি তোর অডিও ডিভাইসটা ঠিক করে দিয়েছি, এখন থেকে গান শোনা যাবে। এটা বলে ইয়াঙ্গু উপরে চলে যায়। ইয়ান কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। পরের দিন আমরা ইয়ানকে দেখি সে গিসুর স্কুলের সামনে ওয়েট করছিল। ওদিকে ইয়ানের বাবা ইয়ানকে খুঁজতে খুঁজতে ইয়ানের স্কুলে পৌঁছে যায় আর ইয়ঙ্গুকে বলে ইয়ান কাল রাত থেকে বাসায় ফেরেনি। এটা শুনে ইয়ঙ্গু তার বাবার সাথে তাকে খুঁজতে বের হয়ে পড়ে। ওদিকে ক্লাস শেষে গিসু বাইরে আসে। ইয়ান তার ফোনটা এবং ডিভাইসটা সাইডে রেখে দেয়। এরপর সে গিসুর উপরে আক্রমণ করে দেয়। তবে গিসু তাকে ধরে প্রচন্ড মারে। প্রথমে কিছু ঘুষিলাতি খাওয়ার পর ইয়ান গিসুকে একটা ফ্লাইং কিক মারে। গিসু পুনরায় উঠে যায়
এবং ইয়ানকে প্রচন্ড মারতে থাকে। ওদিকে ইয়ঙ্গ বারবার ইয়ানকে কল করছিল, তবে ইয়ান তো তার ফোনটা পাশে রেখে দিয়ে এসেছে। ইয়ান প্রচন্ড মার খাচ্ছিল, তখন ইয়ান তার প্লাস্টার করা হাত দিয়ে গিসুর পায়ে অনেক জোরে আঘাত করে। এটার কারণে গিসু অনেকটা আঘাত পায়। এরপর ইয়ান উঠে গিসুর উপরে অ্যাটাক করে দেয় আর তার প্লাস্টারওয়ালা হাত দিয়ে গিসুর মাথায় মেরে তার মাথা ফাটিয়ে দেয়। সে নিচে পড়ে যাওয়ার পরও ইয়ান তাকে মন মতো মারতে থাকে। গিসু সেন্সলেস হয়ে গিয়েছে। এরপরও ইয়ান তার মুখে বারবার ঘুষি মেরেই যায়। পরে সে হেডফোন পরে মাইন্ড কিছুটা শান্ত করে এবং পুনরায় তাকে মারতে যায়। তখনই ওখানে তার বাবা ইয়ঙ্গুকে সাথে নিয়ে পৌঁছে যায়। ইয়ানের এমন রূপ দেখে তার বাবা তো পুরো অবাক হয়ে যায় আর বলে, তুমি এসব কিভাবে করতে পারো? ইয়ান হাসতে হাসতে বলে, কেন পারবো না? এটা বলে সে গিসুর প্রাইভেট পার্টে কষে একটা কিক মেরে দেয়। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি, ইয়ানকে একটা বাস নিতে আসে। বাস থেকে একটা অপরিচিত লোক বের হয় এবং একটা আননোন হাই স্কুলের চিফ বলে পরিচয় দেয়। ইয়ানের মা তাকে এগিয়ে দিতে আসে। ইয়ান তার মাকে বাই বলে বাসে উঠে পড়ে। বাসের ভিতর আগে থেকে ইয়ঙ্গ বসেছিল। সে ইয়নের কাছে এসে বলে, আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে, তাই চলো আমরা দুজন একই সাথে স্কুলে ভর্তি হই। এটা ওই স্কুলের ভিতরে একটা স্কুল যেখানে যে পড়তো। স্কুল গেটের সামনে গিয়ে বাস দাঁড়ায়। তখন ওই চিপ উঠে ঘুমান্ত সব স্টুডেন্টদের মারতে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি এই স্কুলটি কেমন হতে পারে। সবাই স্কুলে প্রবেশ করে আর এখানে ড্রামাটির সিজন 1 শেষ হয়ে যায়। যেখানে ড্রামাটি শেষ হয়েছে এখান থেকে সিজন 2 শুরু হবে এবং খুবই জলদি হয়তো সিজন 2 চলে আসবে। সিজন 2 রিলিজ হওয়ার সাথে সাথে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হব। তো ডিয়ার, ড্রামাটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি কি স্কুল লাইফে কারোর সাথে ফাইট করছো অবশ্যই কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর তুমি যাওয়ার আগে লাইক আর সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।